হ্যালো প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে একটা আর্টিকেল আমি পড়ে শোনাবো, যা সত্যি ইনফরমেটিভ আর সত্যি বাস্তবতাকে তুলে ধরে। এই আর্টিকেল আমি গত কিছুদিন আগে একটা ছোট্ট ভিডিও আপলোড করেছিলাম যে নার্সিংহোমে কীভাবে সাধারণ মানুষদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা নেওয়া হচ্ছে চিকিৎসার নামে। তার উপর একটা ভিডিও অতি সত্বর আমি নিয়ে আসবো, আর সেই প্রতিশ্রুতিরই ফলস্বরূপ এই ভিডিও। তো মন দিয়ে শুনবেন, সত্যি কথাগুলো বাস্তব, আর বাস্তব জীবনে এই কথাগুলোই হয়ে থাকে। চলুন পড়ে শোনায় সেই অ্যাট্রাকটিভ এবং শুনতে মধুর সেই আর্টিকেল। আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইঞ্জেকশন দেওয়া হয়, সেই ইঞ্জেকশনটাকে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার? এটা কোশ্চেন। এই ইঞ্জেকশনটাই পরবর্তীতে কি ক্ষতি হয় জানেন? বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন, নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়? পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে? অর্থাৎ পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যাদের সিজার করতে হয়, শুধু মানুষেরই কেন সিজার করতে লাগে? এটা হচ্ছে কোশ্চেন। মানুষের সিজার লাগার কারণ হলো, শ্বশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না। শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন, টাকা যা লাগবে আমি দেব। আর শালা শালি তো আছেই। হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে ডাক্তার দেখা মাত্র চেক আপ করে। এই তিনটি ডায়লগের যে কোনো একটি দিয়ে থাকেন। এই তিনটি ডায়লগই অবশ্যই আপনি শুনতে পাবেন ডাক্তারের মুখ দিয়ে। ডায়লগটি হচ্ছে, 1 নম্বর, বাচ্চা পানি শূন্যতায় আছে, বাচ্চা পেটের ভেতরে পায়খানা করে দিয়েছে, বাচ্চার পজিশন উল্টা। অর্থাৎ 3টে কোশ্চিন আপনাকে ভয়ভীত করার জন্য ডাক্তারের মুখ থেকে আমরা শুনতে পাবো। কমন কোশ্চিন 1 হচ্ছে বাচ্চার পানি শূন্যতায় ভরছে, অর্থাৎ পেটে জল শুকে গেছে, বাচ্চা তাড়াতাড়ি সিজার করে বার করতে হবে, নাহলে অনেক বড় ক্ষতি হবে, বাচ্চা অথবা মাকে কাউকে বাঁচানো যাবে না। এই ভয়ে পেশেন্টকে ভয়ভীত করে তাদেরকে সিজার করতে বাধ্য করা হয়। 2 নম্বর কোশ্চিন, বাচ্চার পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে, যার জন্য অতি শীঘ্রই সিজার করতে হবে, সিজার করে বাচ্চা এবং মাকে বাঁচাতে হবে, নাহলে মহাবিপদ। 3 নম্বর, বাচ্চার পজিশন উল্টা, অর্থাৎ বাচ্চার পজিশন ঠিক নেই, বাচ্চা উল্টা আছে, যার জন্য অতি সত্বর সিজার করতে হবে এবং বাচ্চাকে বের করতে হবে। এই 3টে কমন কোশ্চিন আমরা শুনে থাকি। হয়তো আমাদের মধ্য থেকে যারা এই ভিডিওটা দেখছেন, তারা যদি এই ডেলিভারির সময় সিচুয়েশন পার করে থাকেন, এগুলো কোশ্চেন শুনে থাকবেন, আর আপনি বলবেন যে হ্যাঁ, সত্যি এই কথাগুলো কিন্তু মিল হচ্ছে বাস্তব জীবনে। এই কথাগুলো যে কোনো একটা শোনার পর গর্ভবতীর এবং তার পরিবারের লোকে অবস্থা কি হতে পারে অনুমান করা কষ্টসাধ্য নয়। ভারতবর্ষের সমস্ত প্রাইভেট হাসপাতালের গত 5 বছরের ডেলিভারি রিপোর্ট দেখলে দেখা যাবে প্রায় 90% সন্তান সিজারে ডেলিভারি করানো হয়েছে। অর্থাৎ ভারতবর্ষে যে রিপোর্ট, সেটাতে দেখা যাচ্ছে যে 90% ডেলিভারি কিন্তু সিজারের মাধ্যমে হচ্ছে, আর 10% নর্মাল ডেলিভারি। 100 মহিলা ডাক্তারের মধ্যে 1জন মহিলা ডাক্তার সিজার ডেলিভারি হয়েছে, এমন খুঁজে পাওয়া খুব কষ্টকর। আর সাধারণ মানুষ হসপিটালে যাওয়া মাত্রই সিজারে এত টাকা বিল আসে কেন? যাচাই করার কোনো উপায় কি আছে আমাদের দেশে? সিজারের সময় যে 1 কার্টুন ওষুধ ওটিতে নেওয়া হয়, তা কি সব লাগে? বাকি ওষুধ কোথায়? অর্থাৎ সিজারের সময় বলা হয় যে এই ওষুধগুলো নিয়ে আসেন, আর ওষুধগুলো যখন আমরা কিনতে যাই, তখন দেখা গেলে 1 কার্টুন ওষুধ, সেগুলো পাঠানো হয় ওটিতে, অপারেশন থিয়েটারে, কিন্তু আদৌ তা সেগুলো কাজে লাগে কিনা তিনারাই জানে না। এই ওষুধের নামে আবার ব্যবসা করা হচ্ছে, কারণ সেই ওষুধগুলোকে আবার
ওটি থেকে নিয়ে গিয়ে আবার কাউন্টারে কম দামে বা 50% বা তার থেকেও কম দামে দিয়ে দেওয়া হয়। ধরুন যে 5,000 টাকার ওষুধ 2500 বা 2,500 টাকায় বিক্রি করে দিলে তবুও তাদের লাভ, কারণ তাদেরকে তো আর কিনতে হচ্ছে না, মরছে সাধারণ খেটে খাওয়া মানুষরা। তো সিজার ডেলিভারির জন্য আমাদের দেশের মায়েরা অর্ধপঙ্গু হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করুন, মাকে বাঁচান, বাচ্চাকে বাঁচান। তবে আমি মনে করি কিছু কিছু ডাক্তার নিজের স্বার্থের জন্য হয়তো সিজার করতে বলেন, কিন্তু সব ডাক্তার নয়। সব ডাক্তার আমরা জানি ডাক্তার বলে সব মানুষই এক নয়, ভালো মানুষও আছে আবার মন্দ মানুষও আছে এই পৃথিবীতে। এখন সিজারের সংখ্যা কেন বেড়ে গেছে তার কারণটা আমার কাছে মনে হয় ব্যাপারটার উৎপত্তি আমাদের জন্ম থেকে। আপনি আপনার দাদা দাদি নানা নানির দিকে তাকান, ওনারা দেখবেন বুড়ো বয়সেও কত শক্তিশালী। আমাদের দাদা নানারা দেখবেন 70 বছর বয়সেও অনেক দূর হেঁটে হেঁটে নামাজ পড়তে যাচ্ছে, চা খেতে যাচ্ছে। আমার দাদা 80+ বয়স হওয়ার পরেও চশমা ছাড়া পেপার পড়তো। এবার আমাদের বাবা মায়ের দিকে তাকান, কিছু পরিবর্তন পাচ্ছেন। ওনাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ক্ষয় হয়ে যাওয়া ধরনের অসুখ দেখতে পাচ্ছেন। বর্তমান ভারত তথা কিছু নিকটবর্তী দেশে বেশি সংখ্যক মাদের পেট কেটে সিজার করে বাচ্চা বের করা হচ্ছে। এতে অনেক মা মারা যাচ্ছে, অথচ আমাদের দাদি নানিরা 10 থেকে 12টা করে বাচ্চা জন্ম দিয়েছে। আল্লাহর রহমতে তেমন সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। আগেকার মায়েরা আমরা শুনেছি দাদা দাদিরা 9টা 10টা 12টা করে বাচ্চা, আবার নর্মাল, কিন্তু তবুও তারা শক্তপোষ্ট হেলদি হয়ে বেঁচে আছে। আর আমাদের এখন যা অবস্থা তা বুঝতেই পারছেন। হয়তো কেউ বলবেন অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে বর্তমানে সিজার করতে হয়। আমি বলবো আপনার সম্পূর্ণ ধারণা ভুল। তবে বর্তমানে কিছুটা হলেও দায়ী আমাদের সমাজ ব্যবস্থা। তাই যদি হয় তাহলে তো আমাদের দাদি নানিদের বিয়ে হয়েছে মাত্র 11 থেকে 12 বছর বয়সে, কই তাদের তো কিছু হয়নি। দুঃখিত, আমি তর্ক করতে চাচ্ছি না। একটা সিজার মানে একটা মায়ের জীবন শেষ, সিজার মানে একটা মায়ের মৃত্যু। আজ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা, পার্থক্যটা খেয়াল করেন। যাদের নর্মালে বেবি ডেলিভারি হয় তাদের নাড়ি ছেঁড়া ধন হয়, আর যাদের সিজার তাদের হয়তো নাড়ি ছেঁড়া হয় না, কিন্তু নাড়ি কাটা ধন হয় বা নাড়ি কাটা হয়। অনেকের ভাবনা সিজার কি জাস্ট পেট কাটা হয়। জি না, শুধু পেট নয়, সাথে 7টা পর্দা কেটে বেবিকে দুনিয়াতে আনতে হয়। অর্থাৎ মায়ের যে পেটের 7টা পর্দা কেটে বেবিকে দুনিয়াতে আনতে হয়, আর যা কষ্ট সেটা মাই বোঝে। হয়তো বা সিজার করানোর সময় অ্যানেস্থেসিয়ার এর জন্য বোঝা যায় না পেট কাটাটা। খেয়াল করে দেখবেন আধ ঘন্টার মধ্যে 3টা স্যালাইন শেষ হয়, কিন্তু মোটা সিরিঞ্জ দিয়ে মেরুদণ্ডে দেয় ইঞ্জেকশনটা প্রতিটা সিজারিয়ান মাকে সারা জীবন কষ্ট দেয়। মাগুলোর কখনো কখনো শরীরের বিভিন্ন জায়গা অবশ হয়ে থাকে, বসা থেকে উঠতে পারে না। সংসারের যাবতীয় কাজ করতে ওনাদের অনেক কষ্ট হয়, তবুও করতে হয়, কারণ ওনারা নারী জাত। বিশ্বাস করেন, যখন অবসরের মেয়াদটা চলে যায় তখন প্রতিটা মা গলা ছুলা মুরগির মতো ছটপট করতে থাকে। 24 ঘন্টা একটানা সিজারিয়ান মায়ের শরীরে স্যালাইন চলে। শরীরের ও কাটা জায়গায় ব্যথার জন্য ক্যানোনিক্যাল স্যালাইন চলে টানা 24 থেকে 32 ঘন্টা। টানা 2 দিন শরীরে খিঁচুনি ও মাথা বাড়ি হয়ে বিছানায় পড়ে থাকতে হয় প্রতিটা মায়ের। যদি কোনো প্রতিষ্ঠান সিজারের প্রয়োজন নেই, তাও ব্যবসার জন্য কোনো মাকে সিজার করায়, তাহলে আল্লাহ তাদের কাছে তাদের কঠিন জবাবদিহি করতে হবে। অর্থাৎ আল্লাহর কাছে তাদেরকে কঠিনভাবে জবাবদিহি করতে হবে যদি তারা ব্যবসার দরুন এগুলো করে থাকে। যত সম্ভব সিজারকে না বলুন। তথ্যটা একটু পড়ুন। করোনা ভাইরাস পরিস্থিতিতে ভারত তথা কিছু দেশে সিজারের হার কমেছে।
মায়ের মৃত্যুর হারও কমেছে, নর্মালে জন্ম নিচ্ছে সুস্থ সবল শিশু। করোনায় লকডাউনে দেশে 1,75,000 শিশু জন্ম হয়েছে। এর মধ্যে মাত্র 4% শিশু জন্ম হয়েছে সিজার করে, বাকি 96% শিশু জন্ম হয়েছে নর্মালে। অর্থাৎ লকডাউনের সময় 96% মায়ের ডেলিভারি হয়েছে নর্মালে, আর মাত্র 4% মায়ের সিজার করে বাচ্চা হয়েছে। তবে পার্থক্যটা এখানেই বোঝা যাচ্ছে যে তাহলে নর্মাল দিনে কি ব্যবসার জন্য সিজার করে মাদের বাচ্চা ডেলিভারি করানো হয়, তা এই লকডাউনে আমরা পরিষ্কার বুঝতে পারি। প্রিয় মা বাবা, আমার হৃদয় নিংড়ানো সম্মান দিয়ে আপনাদের কিছু কথা বলতে চাই। খারাপ লাগতে পারে, ক্ষমা করবেন। প্রত্যেক বালা মুসিবত আল্লাহর পরীক্ষা স্বরূপ, এটা সবাই মানতে হবে। তবে সিজারের জন্য ও বাচ্চা বড় হয়ে ডিজে মার্কা হওয়ার পিছনে বেশি ভাগ আপনারাই দায়ী। গবেষণায় দেখা গেছে সিজারের বাচ্চাদের ভবিষ্যতে রোগ বালাই বেশি। অর্থাৎ সিজার করে যে সমস্ত বাচ্চা হয় তাদের রোগ বেদ বেশি, তারা বেশি গরম সহ্য করতে পারে না, বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না। নর্মালে তাদের চলাফেরা করতে হয় সিজার করা বাচ্চায়। তুলনামূলকভাবে যারা নর্মালে ডেলিভারি করে, যাদের নর্মালে ডেলিভারি হয়, সেই সমস্ত বাচ্চারা শক্তপোষ্ট এবং হেলদি থাকে, তাদের কোনো অসুবিধা হয় না, তাদের ভবিষ্যতে রোগ কম হয়। তারা বিভিন্ন জিনিস থেকেই তারা অনেকটা নিজেকে খাপ খাওয়াতে পারে, যেটা সিজারের বাচ্চা পারে না। আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় আল্লাহর ওপর ভরসা করত, আর বর্তমানে আপনার ভরসা ডাক্তারের ওপর। 2-3 মাসে যেত না যেতেই স্বামীকে বলেন আমার চেক আপ করান, বাচ্চা মনে হয় উল্টা হয়ে আছে। ক্লিনিকে গেলে কিছু কসাই ডাক্তার আপনাকে ভয় দেখায়, ফলে আপনি মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। আগে গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় পবিত্র কোরআন পড়তো, নামাজ পড়তো, ঘরে বসে আল্লাহর জিকির আজকার করতো। আর আপনি বর্তমানে ঘরে বসে 24 ঘন্টা ডিস লাইনের জিকির করেন। কিছু মা এখন টিকটাক জিকির করেন, মোবাইল জিকির করা হচ্ছে। তাহলে বাচ্চা কীরকম ভাবে সুস্থভাবে জন্ম নিতে পারে পৃথিবীতে? আগের গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় সব ধরনের সাংসারিক কাজ করতো, এমনকি গর্ভাবস্থায় ঢেঁকিতেও ধান বানতো। আবার এটা ভাববেন না এগুলো আমি করতে বলছি। আর আপনি বর্তমানে ফুলের বিছানায় থেকে উঠতে চান না। আগের গর্ভবতী মাদের চেহারা, পিঠ সহজে কোনো পরপুরুষ দেখতে পাইনি। আর বর্তমানে আপনার পিঠ গঠনে সবার নজর লাগে, বেপরদায় চলাফেরা করেন। আপনার নিয়তি ঠিক নেই, আপনার সমস্যা তো হবেই। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।